দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে রাষ্ট্রচিন্তার বিষয়টা হচ্ছে দুর্নীতি ব্যবস্থা না ব্যক্তির সমস্যা। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। দর্শক, আজকে এই বিষয়ের উপরে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা একটু পরিচিত হই। আমার ডানে উপস্থিত আছেন ফারজানা আক্তার মিতু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দল। আমার বামে উপস্থিত আছেন শেখ খায়রুল কবির, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল এনসিপি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আজকের বিষয়টা রয়েছে দুর্নীতি ব্যবস্থা অর্থাৎ সিস্টেম না ব্যক্তির সমস্যা। আমরা আজকে দুজন অতিথির কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। নিশ্চয়ই জানেন, দেশের 72% মানুষ মনে করে সরকারি দুর্নীতিতেই সবচেয়ে বেশি বড় সমস্যা বলে মনে করছেন। আসলে 72%, এটা একটা গবেষণা উঠে এসেছে। দুর্নীতি একটা ভাইরাসের মতো, যা আস্তে আস্তে এটাকে প্রকট আকার ধারণ করে একটা রাষ্ট্রযন্ত্র, একটা সিস্টেমকে কলাপস করে দেয়। আমরা আজকে আলোচনা করব এই দুর্নীতি কি ব্যবস্থা অর্থাৎ সিস্টেমের সমস্যা না ব্যক্তি সমস্যা। আমি প্রথমে একটু যাই শেখ খায়রুল কবির আপনার কাছে। দুর্নীতি কি সিস্টেমটাই সমস্যা মনে করছেন নাকি ব্যক্তির সমস্যা? কোনটাকে আপনি আইডেন্টিফাই করছেন, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানান। জি, ধন্যবাদ নুরুজ্জামান হীরা ভাই। এন্টার টিভিকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সহ আলোচক আপুকে ধন্যবাদ, এবং যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এটা আসলে দুর্নীতি তো ব্যক্তির মাধ্যমে সৃষ্ট। এই দুর্নীতি এবং ব্যক্তির যে বিষয়টা বলেছেন, এটা আমি মনে করি যে কোনোটাকেই একপাক্ষিক বলা যাবে না। এটা একটা পরিপূরক ইস্যু। ব্যক্তির দ্বারাই দুর্নীতি হয়, আবার ব্যক্তি একটা সিস্টেমের মধ্যে গিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেয় আর কি। যেটাই বলি না কেন, যে দুর্নীতি যে একটা এটা একটা অত্যন্ত রাষ্ট্রের জন্য ক্ষতিকর বিষয়, সেটাই যে ফলত দাঁড়াবে যে দুর্নীতি রোধ করতে না পারলে একটি রাষ্ট্রের উন্নয়ন বা রাষ্ট্রের যে অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়। আমি এককভাবে এটাকে ব্যক্তির সমস্যা বা সিস্টেমের সমস্যা বলতে চাই না। আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যেটা এটা হচ্ছে একটা পরিপূরক ইস্যু। ব্যক্তির মাধ্যমেই দুর্নীতি হয়, আবার ব্যক্তি সিস্টেমকে দাঁড় করায়, আর সিস্টেমে আবার দুর্নীতিকে টেনে নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন 234 বিলিয়ন ডলার ইতিমধ্যে পাচার হয়েছে গত 15 বছর। যদি আমরা বলি, আমরা ইতিমধ্যে দেখেছি আজকে যে সরকারটি ক্ষমতা আছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সেই সরকারটি ছিল, সেই সময় আমরা দুর্নীতিতে বেশ কয়েকবার আসলে চ্যাম্পিয়ন হতে দেখেছি। আজকে নতুন সরকার গঠিত হয়েছে, আমরা কি নতুন কোনো প্রত্যাশা আপনি দেখছেন কিনা, কি মনে করছেন? এটা বাংলাদেশি টাকার অঙ্কে 18,76,000 কোটি টাকা গত 17 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এটা রিপোর্টে এসেছে যে 18,76,000 কোটি টাকা পাচার হয়েছে। এটা একটা সরকার যখন দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে তখন দুর্নীতি এই প্রক্রিয়াটা আরো ত্বরান্বিত হয়, বেশি আকারে হয়ে যায়, এবং এটা তাদের রন্ধ্রে রন্ধ্রে বিশ্বাসের সাথে দুর্নীতি মিশে যায়। বিশেষ করে আমাদের যে তৃতীয় বিশ্বের দেশগুলো আছে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে দুর্নীতির প্রবণতা বেশি লক্ষণীয়। এখানে আইনের প্রয়োগ নেই, সুশাসন নেই। যথাযথ যে আইন আমরা চাই সেটা আইন হয়তোবা পাঠ্যপুস্তকে বা লিখিত আকারে আইন রয়েছে, কিন্তু বাস্তবিক আপনি নিশ্চয় জানেন বিএনপির 31 দফায় আপনার দুর্নীতির বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স বা ইতিমধ্যে প্রধানমন্ত্রী বলছেন। আপনি কি প্রত্যাশা রাখছেন এই সরকারের কাছে? আমরা তো বিএনপি সরকারকে বিগত আমলেও দেখেছি। 2001 সাল থেকে 2005 সালে তারা ক্ষমতা ছিলেন। অত্যন্ত দুঃখজনক বিষয় যে ওই সময়টাতে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন 5 থেকে 5 বার, এবং পরপর 3 বার তারা দুর্নীতি হ্যাট্রিক করেছেন। এই ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার গঠিত হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা আশা করব যে ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়। ধন্যবাদ। আমরা একটু ঘুরে আসি ফারজানা আক্তার মিতু, আপনার কাছে একই প্রশ্ন। দুর্নীতি কি সিস্টেমটাকে দায়ী করছেন না ব্যক্তি পর্যায়ের দায়ী করছেন আপনি? আসসালামু আলাইকুম, আমি ফারজানা মিতু, সহসাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। ধন্যবাদ হীরা ভাইকে আজকে এখানে ডাকার জন্য কিংবা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি প্রথমেই আপনার ভাইয়াকে করা প্রশ্ন থেকে একটুখানি নিয়ে কথা বলা শুরু করতে চাচ্ছি। ব্যক্তি বা সিস্টেম ওখানে পরে আসতেছে। আপনি একটু আগে একটা কথা বললেন যে বিএনপি
5বার যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 6 সালে সেটা আমরা দেখেছিলাম সেই সময়। জি, আপনার মনে হয় একজন সাংবাদিক কিংবা গণমাধ্যম কর্মী হিসেবে আপনার জানার কথা যে ওই আগের সরকারের একটা রেশ, ওই চ্যাম্পিয়নটা জি, কিসের ভিত্তিতে হয়েছে। জি, তো আপনি যখন সেই কথাটা বলবেন অবশ্যই আপনারও সেটা মাথায় রাখা উচিত যে আমি আপনার এখানে আজকে আসছি, আমি কোন পথটা ধরে আসছি সেটা আপনি যখন জানেন তখন আপনার সেটা আগে থেকেই মাথায় রাখা উচিত যে আমি এটা কেন বলতেছি। জি। তো এখানে বিএনপিকে চ্যাম্পিয়ন আমরা বলতে পারি, সেটা গতানুগতিক ধারায় বলতেই পারি, কিন্তু যখন আমি একজন সচেতন নাগরিক, জি। একজন ভাইয়া যেমন কথাগুলো বলছে, ভাইয়ের কথা কিন্তু আমার কোনো কথাই খুব বেশি আপত্তিজনক কথা আমার কোনোটাতে মনে হয় নাই, ঠিক আছে। আমি তার কথাতে সম্পূর্ণ মনে হয় যে এটা একটা সচেতন নাগরিকের কথা। জি। তো আমি আপনার কাছ থেকে সেই সচেতন নাগরিকের কথাই আশা করি, জি। কারণ বিএনপিকে চ্যাম্পিয়ন বললে আমার এখানে লাগে, কারণ হচ্ছে ওই চ্যাম্পিয়নটা বিএনপি ছিল না। বিএনপির যে দুর্নীতি নির্মূলের ধারাটাই কিন্তু পরবর্তীতে বাংলাদেশের এই যে চ্যাম্পিয়নের হারটা, র্যাঙ্কিংটা কমায় নিয়ে আসছিল। জি। আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি তখন খুব ছোট ছিলাম, আমি অত বেশি বড় ছিলাম না। তো আমি যতটুকু জানি বিএনপির আমলেই র‍্যাব বের করে 2004 সালে প্রথম বিএনপির আমলে র‍্যাব গঠিত হয়। ক্রসফায়ার দেওয়া হয়েছিল, বিএনপি মনাই ছিল অনেকে, তারা কিন্তু জি, জি, বেশিরভাগই বিএনপি মনা ছিল। সেটা কিন্তু একটা জিনিস প্রমাণ করে, জি, অন্যায় ব্যক্তির দায়। আমার সাথে প্রোগ্রামে দাঁড়ায় একটা ছেলে এসে ছবি তুলতে পারে, যে কেউ এসে বলতে পারে আপনার সাথে ছবি তুলবো, তো আমার তো তাকে না করার কোনো সুযোগ নেই, আছে। জি, জি, কিন্তু আমি তাকে অন করব কখন, যখন সে ওইখানে গিয়ে একটা অন্যায় করবে, অন্যায় করার পর আমি সেখানে গিয়ে তাকে শেল্টার দিব, তখন আমি এই মানুষটাকে ওন করব। আপনার সাথে আমি একটা ছবি তুললাম তার মানে আপনাকে ওন করলাম, এই ধারণাটা থেকে আমাদেরকে বের হইতে হবে। অনেকেই অনেক জায়গায় যাইয়া অনেক কাজ করতে গিয়ে আমার সাথে মানে একটা সিনিয়র নেতার সাথে ছবি দেখাচ্ছে, আমি অমুক নেতার এটা সেটা। আরে ভাই, ছবি আছে কি হয়েছে, ছবি তো আমি রাস্তাঘাটে একটা নেতারে প্রোগ্রামে দাঁড় করাই যে ভাই আপনার সাথে একটা ছবি তুলবো, যে কেউ তুলবে, কারণ আমি জানি না ছেলেটা আওয়ামী লীগ না বিএনপি। এই কয়েকদিন আগে একটা প্রোগ্রামে একটা ছেলে ছবি তুলছে, পরে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, বললো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো যে ও আমাদের ছাত্র দলের কেউ না। এখন ও যদি কোথাও গিয়ে দেখায় যে আমার সাথে ওর ছবি আছে, আমি তো প্রোগ্রামের মধ্যে একটা ছেলের সাথে ছবি তুলছি, ছেলেটা কি আমি জানি না। তো এই জায়গাটা থেকে আমি কথাটা এই কারণে টানলাম যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ব্যাপারটা বলছেন, সেইখান থেকে আর কি কথাগুলো বলা, যে আমি বিএনপির কাছ থেকে এই প্রত্যাশাটা পাবো দেখেই বিএনপির দীর্ঘ আমাবস্যার কালো রাতের মধ্যে আমি বিএনপির রাজনীতিতে জড়িত হয়েছি। আমি যখন বাংলাদেশের রাজনীতিতে আসছি তখন আমার চারদিকে শুধু অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেতাম না। আমি যখন চারদিকে তাকাইতাম, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রত্যেকটা মানুষ আমায় বলতো এই দলের কোনো ভবিষ্যৎ নেই। জি। আমি কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে কিংবা আমি কখনো এই দল থেকে, আমি কি বলে তোমাদের প্রাপ্তি কি এই দল থেকে, আমি আসলে প্রাপ্তির চিন্তা করে যদি রাজনীতি করতে আসতাম, যদি দেশকে ভালো না বেসে শুধু প্রাপ্তির চিন্তা করে রাজনীতি করতে আসতাম, তাহলে আমার বয়সী একটা মেয়ে, একটা ছেলে কখনো ছাত্র দলের রাজনীতি করতে আসবে না, কারণ তারা আওয়ামী লীগের সুবর্ণ একটা দিনের মধ্যে রাজনীতিতে আসে। তারা তখন তাদের কাছে অপার সুযোগ ছিল ছাত্রলীগের একটা কর্মী হওয়ার, ছাত্রলীগের একটা নেতা হওয়ার। কিন্তু সেই সময় দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে চিৎকার করে বলেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী, এখানেই আমি গর্বিত। এই আশাটা এই কারণেই, এই কথাটা এই কারণেই বলা যে এই যে কথাটা বলতাম তখন একটা স্বপ্ন নিয়ে বলতাম, আমি বিশ্বাস করতাম। আমি যদি একটু আমি সম্পর্কে একটি প্রশ্ন করি, সংসদে শেষ করি। আচ্ছা, সম্প্রতি সংসদে নিশ্চয়ই আপনি দেখেছেন এই সরকারের প্রথম অধিবেশন শেষ হয়েছে 30 এপ্রিল। এই সংসদে আমরা একটু অনিয়মের দেখেছি, নিশ্চয়ই আপনি দেখেছেন। কেনাকাটায় 18 লাখ টাকার ক্যামেরা কিনেছে 58 লাখ টাকায়, আপনার 4000 টাকার ব্যাগ কিনেছে 34,000 টাকা, 3000 টাকার কার্ড রিডার কিনেছে 21,000 টাকা। যদিও ইতিমধ্যে এটা নিয়ে সরকার তদন্ত কমিটি গঠন করছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? ওই যে আমি আপনাকে একই জায়গা থেকে দেখলাম যে আমি ওই প্রশ্নটাই শেষ করি, তাতে আপনার এই প্রশ্নের উত্তরটা চলে আসবে। তো সেখান থেকে আমি খালেদাজির উপরে যে স্বপ্নটা দেখতাম যে আমার বৃহৎ একটা দলের মধ্যে অনেক খারাপ মানুষ এসে ভিড় দিবে, কিন্তু আমার নেত্রীকে আমি তখনই দোষারোপ করতে পারবো যখন আমার নেত্রী এটাকে প্রশ্রয় দিবে। আমি তারেক রহমানকে তখনই দোষারোপ করতে পারবো যখন তারেক রহমান এই দুর্নীতিগুলোকে প্রশ্রয় দিবে, সেইগুলো দেখার পরও চোখ বুজে থাকবে। দুর্নীতি তখনই মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারে, সিস্টেম কখনো দুর্নীতির জন্য দায়ী হতে পারে না। আমি সিস্টেমকে লালন করি, প্রতিটা মানুষ সিস্টেমকে বড় করে। এই যে ভাইয়া কথাটা বলছে, 1971 সালে যে সংবিধানের উপরে ভর করে আপনার বাকশাল কায়েম হয়েছে, সেদিন সংবিধান ছিল, সিস্টেম ছিল, নীতি ছিল। আমি সেটাই বললাম, সিস্টেম থাকে, আমরা নিজেদের সুবিধার্থে সিস্টেমকে বিভিন্ন ধরনের ব্যবহার করি, এই ব্যবহারটা কিন্তু মানুষ করে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এইখানে, একটা দেশ একটা সরকার যখন পরিচালনা করে তখন ওই সরকারের প্রধান দায়িত্ব হয় এই প্রতিটা সিস্টেমের দিকে নজর দেয়া।
এটা যদি আমার সরকার না দেয় তখন আমার সরকারকে আমি অবশ্যই দায়ী করব। জি। কারণ তখন সরকারের নজরদারিটা এই সিস্টেমকে ঠিক করতে পারবে, এছাড়া কোনো সাধারণ পাবলিকের নজরদারিতে এটাকে ঠিক করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি অবশ্যই সরকারকে দায়ী করব, কিন্তু আমি এখন দায়ী করতে পারি না। কারণ আমি বিগত যেই কয়দিন হয়েছে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, সেই কয়দিনে তারেক রহমানের কোনো কার্যকলাপে আমি আজ পর্যন্ত কষ্ট পাইনি। কারণ আমি দেখছি সে তার বাবার মতো, সে তার মায়ের মতো দুর্নীতি হচ্ছে। আমি বলবো না যে দুর্নীতি হয় না, গণতান্ত্রিক দাঁড়ায় বলবো যে না আমাদের দলে সব ওই যে আসমান থেকে নাইমে আসা ফেরেশতা, ভাই না। কারণ আমার নিজের চোখে দেখা অনেকেই খোলস পরিবর্তন করে, পরিচয় পরিবর্তন করে আমাদের মতো কিছু মানুষের সাহায্য নিয়ে আমাদের দলের ভিতরে ঢুকে যাচ্ছে, জামাতের ভিতরে, এনসিপির ভিতরে ঢুকে যাচ্ছে। তারা বিভিন্ন পরিচয়, আগে তাদের কোনো পরিচয় ছিল না, তারা আগেও এক জায়গায় লিয়ে দিতে, এখন এক জায়গায় লিয়ে দিতে আসছে। হ্যাঁ, এদেরকে আবার আমাদের মতো কিছু মানুষই প্রশ্রয় দিয়ে, আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া তো দুর্নীতি কমানো সম্ভব নয়। আপনি কি মনে করছেন সেই সেই জায়গাতে রাজনৈতিক গেলাম। সদিচ্ছাটা আমাদের আজকের যারা সরকারে আছেন তাদের কাছে আমরা পাবো বা প্রত্যাশা করি? আমি প্রত্যাশা করি। আমি শুধু প্রত্যাশা করি না, আমি অন ক্যামেরায় বলতেছি, আমি এক বুক আশা নিয়ে স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশ আমাকে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিবেন। কারণ সেই স্বপ্নটা নিয়েই বিগত এক যুগের বেশি সময় ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গিয়ে, যখন আপনাদের ভাষায় বিএনপির কোনো লোক ছিল না রাস্তায়, আপনাদের ভাষায় ছিল না, মানে আমার ভাষায় আমি ওই 5 জনের মধ্যে একজন, যখন মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে স্লোগান দিতাম, সেই জায়গাতে 5টা 10টা 15টা 20টা ছেলের মাঝখানে একটা মেয়ে বা 2টা মেয়ে থাকতো, তার মধ্যে একজন। সেই স্বপ্নটা আমি এই জন্যই দেখি। তখন যখন আমি প্রতিটা মিছিলে যাইতাম, ভেবে নিতাম যে আজকে হয়তো আর বাড়ি ফিরবো না। এই যে জায়গাটা থেকে আমি সেই স্বপ্নটা দেখতাম, যে আমি তখনও স্বপ্ন দেখতাম একটা সুন্দর বাংলাদেশের, কিন্তু আমি কিন্তু তখন ক্ষমতা, অর্থ, বিত্ত কিংবা অন্য কোনো কিছু স্বপ্ন দেখিনি। আমরা একটু ফিরে আসি শেখ খায়রুল কবির কাছে, একটু ফিরে আসি। জি। তো সেটা হচ্ছে রাজনীতি কিন্তু সবাই দেশকে ভালোবেসে করে না। রাজনীতি অনেকে অনেক চিন্তাধারা থেকে করে। একটা দেশে যেমন অনেক ধরনের মানুষ থাকে, তেমন একটা দলে বা একটা দেশের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে অনেক চিন্তাধারার মানুষ বসবাস করে। যেমন এখন যারা আসছে তারা কিন্তু ক্ষমতার জন্য আসছে। আমাদের তাদেরকে চিনে নিতে হবে এবং এটাকে নির্মূল করতে হবে। এই সদিচ্ছাটা আমার মনে হয় আমার দলের আছে, এবং যে যেখান থেকে যতটুকু দুর্নীতির মাথাচাড়া দিয়ে উঠছে, প্রতিটা জিনিস যখনই কেউ প্রুভ করতে পারছে, তারেক রহমান সাথে সাথে সেটার ব্যবস্থা। ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু ঘুরে আসতে চাই শেখ খায়রুল কবির আপনার কাছে। নিশ্চয়ই ইতিমধ্যে বললাম যে $234 বিলিয়ন পাচার হয়েছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা বিরোধী দলের ভূমিকা আছেন সংসদে, বিরোধী দলের ভূমিকায় সেই $234 বিলিয়ন বাংলাদেশে ফেরত আনার জন্য আপনারা কোনো উদ্যোগ এই পর্যন্ত সরকারকে বাধ্য করা বা আইন করা বা এটা নিয়ে তদারকি করা আমরা দেখছি না। এটা কি আপনাদের অপ্রতুলতা বা কেন এই ধরনের একটা মনোভাব? আপুর কথায় আসি। আপু স্বপ্ন এবং আকাঙ্ক্ষার কথা বললেন। আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি, এই যে ধরেন নানা শ্রেণী পেশার মানুষ, প্রায় 1500 মানুষ শহীদ হয়েছে, এদেরও কিন্তু একটা স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল, এই দেশটা কেমন হবে। তো দীর্ঘ আকাঙ্ক্ষার পর আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট পেলাম। গভর্নমেন্ট 14-15 মাস ছিলেন, এবং আমরা আমাদের বৃহৎ যে দলটা এখন বর্তমানে ক্ষমতায় আছে, তারা দেখতাম যে নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত কথাবার্তা তাদের আবর্তিত হতো, আন্দোলন সংগ্রাম সকল কিছু নির্বাচনকে কেন্দ্র করে হতো। যে আশা আকাঙ্ক্ষার কথা বা স্বপ্নের কথা আপু বললেন, এটা আমি বলতে চাই, একটা আকাঙ্ক্ষার পরেই একটা নির্বাচন দেশে আসলো, এবং আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যে ঐক্যমত্য কমিশন গঠন করলো সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে, এবং জুলাই অভ্যুত্থানের স্বপ্ন এবং আকাঙ্ক্ষায় বাস্তবায়ন করার লক্ষ্যে একটা গণভোট সংস্কার কমিশন করলো। সংবিধান সংস্কার নামে যে সংবিধানকে দোহাই দিয়ে বিগত 56 বছর এই বড় দুইটি দল আওয়ামী লীগ, বিএনপি এই দেশকে শাসন করেছে, এবং দুর্নীতিতে প্রত্যেকটা সরকারই কিন্তু দুর্নীতি থেকে বের হতে পারে নাই। বিএনপি সরকার যেরকম দুর্নীতিতে পরপর চ্যাম্পিয়ন হয়েছে এবং হ্যাট্রিক করেছে দুর্নীতিতে, আওয়ামী লীগ, আপনি যে প্রশ্ন করলেন আমাকে যে 2000 কত বিলিয়ন ডলার, $234 বিলিয়ন, যেটা বাংলা টাকায় 18,076 লক্ষ কোটি টাকা। আমি আজকে একটা প্রতিবেদন দেখে আসলাম, এই টাকা পাচার করেছে। এটা কিন্তু সম্পূর্ণ দুর্নীতির একটা চিত্র উঠে এসেছে আমাদের মাঝে। আমরা পরবর্তীতে কি দেখলাম? বিএনপি সরকার 31 দফা একটা তাদের ইশতেহার দিয়েছেন, 31 দফা ইশতেহার দিয়েছেন, ইশতেহারের মধ্যে দুর্নীতির কথাও বলেছেন, কিন্তু
সরকার গঠনের পরপরই দেখেন আপনারা এই যে স্থানীয় সরকার নির্বাচন, ওনারা কি করলেন, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রত্যেকটা প্রশাসনে তারা প্রশাসক নিয়োগ করলেন, উপজেলা জি সিটি কর্পোরেশনগুলোতে। ওনারা কিন্তু ইচ্ছা করলে একটা নজির বা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন, যেটা সেটা দলীয়করণ হয়েছে, সেখানে হ্যাঁ, দুর্নীতির বিষয়টা তো অবশ্যই কেবল দলীয়করণ, একটা একটা দুর্নীতির দলীয়করণ অন্যতম হয়েছে। অংশ। জি, আমরা যদি একটু আপনাকে বলি, আপনি আমরা বিষয় যদি আজকে থাকতে চাই, খারুরা যদি আমরা বিষয়ের উপর থাকতে চাই, আজকে দুর্নীতিতে আমরা ইতিমধ্যে জেনেছি জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, প্রত্যাশা ছিল মানুষের, সেই প্রত্যাশা অনেকাংশেই ধ্বংস করে দিয়েছে এনসিপির অনেক নেতৃত্ব। আসিফ অনেকাংশে এটা আলোচনায় আছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, নাহিদরা 100 কোটি টাকার মালিক হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই তথ্যগুলো আসলে সকল সরকারের ক্ষেত্রে যারা চেয়ারে বসে তাদের ব্যাপারে সবাই ধরনের দেয়, কিন্তু আপনি দেখেন নাহিদ ইসলাম বলেন, আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলেন, একটা দুর্নীতির প্রমাণও কিন্তু এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। মানে এখন পর্যন্ত কোনো মিডিয়া বলেন, আমাদের সোশ্যাল মিডিয়া বলেন, কোনো প্রমাণে কিন্তু তাদের এখনকার লেনদেন তো টাকায় হয় না, এখনকার লেনদেন হয় ডলারে বাইরে, তার জন্য সেটা কি সম্ভব হচ্ছে না মনে হচ্ছে? রাষ্ট্র যদি থাকে, সুশাসন যদি থাকে, রাষ্ট্র যদি চায়, যে কোনো ভাবে এমন কোন সিস্টেম এখন আবিষ্কার হয় না যেটা ফোকাসে আনা যায় না। গত 17 বছর 15 বছরে 234 বিলিয়ন যখন পাচার হয়েছে, তখন রাষ্ট্র ব্যবস্থা ছিল, সরকার ছিল না, সেটা তখনও ছিল হয়েছে বিধায়ী তো এটা ফোকাসে আসছে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আপনি নাহিদ ইসলামের কথা বলেন, নাহিদ ইসলাম হচ্ছে এক দফার ঘোষক। এই যে ফ্যাসিবাদী কাঠামো ছিল, কাঠামো ভেঙে দেওয়ার জন্য এবং নতুন বন্দোবস্তের রাজনীতি আমরা নাহিদ ইসলামের ঘোষণার ভিত্তিতে এই দেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং সেখানে আপনারা যে অভিযোগগুলা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পত্রপত্রিকা আসে, এগুলো কিন্তু এখনো প্রামাণিক কোনো দলিল নেই যে অমুকে অমুক করেছে, তমুক একটা প্রমাণও আমরা পাই নাই। আপনারা যদি প্রমাণ পান, প্রমাণ আমাদের কাছে তুলে ধরুন, আমরা সেটা ডিফেন্ড করব। নতুন বোতলে পুরাতন মদ, আমরা কি সেদিকে যাচ্ছি কিনা? আমরা যদি বলি, আপনি ভূমি অফিসে যান, এখনো দুর্নীতি হচ্ছে, বিভিন্ন ট্রান্সফারে আপনার এখনো দুর্নীতি হচ্ছে র্যান্ডমলি। আসলে এটা যদিও ওপেন সিক্রেট, বাট এটা নিয়ে আসলে তথ্য প্রমাণ খুব বেশি পাওয়া যায় না। এটা আসলে কি আমরা ওই একই, এটার থেকে আমাদের উত্তরণের উপায়টা কি? কারণ একটা রাষ্ট্রকে যদি দুর্নীতি রোধ করা না যায়, আগামী দিনে মাথা উঁচু করে বিশ্বের মুখে দাঁড়াতে পারবে না। এটা তরুণ প্রজন্ম ধ্বংস হবে, আপনার আগামীর সন্তানের বাসযোগ্য বাংলাদেশ ধ্বংস হবে। এখান থেকে আসলে কি প্রত্যাশা সরকারের কাছে, আপনি এই দলের, আপনার দলের কাছে? এইখান থেকে আমি প্রতিটা মানুষের কাছে প্রত্যাশা করি, কারণ 24-এর গণঅভ্যুত্থান অবশ্যই প্রতিটা মানুষ চাইছিল বলে হয়েছে। প্রতিটা মানুষ যখন বিশ্বাস করছে যে আঘাতটা অন্য একটা ছেলের বুকে লাগছে, সেটা আমার ছেলেও হতে পারত, তখনই হয়েছে। ঠিক তেমনি এই যে দুর্নীতিগুলো না, এগুলো তখনই পরিবর্তন হবে যখন আপনি, আমি, আমরা সবাই পরিবর্তিত হব। দল, সরকার সবকিছুর বাইরে গিয়েও যখন আমরা সবাই পরিবর্তিত হব, নিজেদের চিন্তাধারা শুধু ফেসবুকের 2-4টা কমেন্ট কিংবা বাহবা পাওয়ার জন্য নিব না, তখন আমাদের বাংলাদেশ পরিবর্তন হবে। জবাবদিহিতার জায়গাটাতে থেকে তো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে জবাবদিহিতার জায়গাটা যদি স্ট্রং হয়, সেই কথাটাই আসছি যে ভাই একটু আগে বললো যে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত না। ঠিক তেমনি যে ছেলেটাকে আমি দেখছি 200 টাকার গেঞ্জি পরতে, এখন তাকে আমি 2000 না, আরো বেশি অঙ্কের কোনো জিনিস পড়তে দেখি। সেটা তো গিফট করতে পারে, সেটা গিফট হতে পারে। এটা এমনও হতে পারে যে তাদের লাইফস্টাইলের, আমার একটা গিফটে, এই ধরেন এই ফোনটা আমাকে আমার ভাবি গিফট করছে, এখন এই একটা ফোনে আমার পুরো লাইফস্টাইল চেঞ্জ হবে না। ভাই, আমি এনসিপির একটা ছেলের বাসায় থাকি, আমি এখনো আসলে বলতে হয় না, তারপরে বলি, আমি বাসা ভাড়া দিতে পারি না 5 তারিখের পরে এসে। এর আগে আমার আত্মীয় স্বজন তখন মনে করতো যে আমি বিপদে আছি, তারা আমাকে হেল্পটা করতো। কিন্তু আপনি দেখবেন যেই ছেলে মেয়েগুলোরে দেখতাম যে 5 তারিখের আগে খাইতে পারতেছে না, এরা এখন প্রাইভেট কার ছাড়া চলতে পারে না। প্রমাণিত না দুর্নীতি। এখন তারেক রহমানের কাছ থেকে আশাবাদী জায়গাটা আমি বলি, এই যে ট্রান্সফার বদলি, এগুলো কিন্তু আপনি বিগত 1.5 বছরের হিস্ট্রিটা কিন্তু খুব
ভয়াবহ। সকল সরকারের আমলে আমরা দেখছি হ্যাঁ, আসলে এটা বিগত এটা দেড় বছরের এখনো হচ্ছে। হিস্ট্রিটাও কিন্তু আমি সেই কথাটাই বলছি যে এখনো শুধুমাত্র হচ্ছে। বোতল আমি পরিবর্তন, এটাই বলতেছি, বোতল পরিবর্তন হয় না, এই পরিবর্তনটা এইখানে হয়েছে। এখন যারা বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারাও যদি কোনো জায়গায় দুর্নীতি করতে যায়, আমি যতটুকু দেখছি তাদের কলিজা সহকারে কাঁপি। জি, কারণ তারেক রহমান সেই জায়গাটাকে রাখে নাই। প্রতিটা মন্ত্রী এমপি যে যেখানেই আছে প্রত্যেকটা এমন একটা কোণঠাসা অবস্থা আছে, তারা হাঁটতে গেলেও 10 বার ভাবে আমি কোন জায়গায় পা দিচ্ছি, তারেক রহমান ল্যাং মারে কিনা। জি, এটাই আপনার দুর্নীতি প্রতিরোধ হবে কি হবে না সেটার চিত্র। আপনার প্রতিশ্রুতির কথা বলি, প্রতিশ্রুতি যেগুলো দিছে বাস্তবায়ন করা শুরু করছে আস্তে আস্তে। একটা মানুষ পেট থেকে পড়েই দৌড় দিতে পারে না। একটা দেশের চলিত ধারার দীর্ঘ একটা দুর্নীতির পথ আপনি একদিনই বন্ধ করে দিতে পারবেন না। না। আপনার চলা একটা নিয়ম আপনি একদিনে পরিবর্তন করে দিতে পারবেন না। আপনি কি মনে করছেন আমরা সেই পথে পা দিয়েছি? হ্যাঁ, আমি সেই পথে সেই পথেই পা দিয়েছি। বাংলাদেশ যে পথ থেকে দুর্নীতি একটু হলেও মাত্র 30 দিনের একটা সরকার নেপালে, আমরা যদি সেভাবে একটু দেখি, মাত্র 30 দিনের আমাদের পরে তাদের সরকার গঠিত হয়েছে, জেনজি সরকার, বালেন শাহ প্রধানমন্ত্রী হয়েছেন। সেখানে দুর্নীতির দায়ে দুজনকে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। আপনি যদি উদাহরণ দেই, একজন যদি উদাহরণ দেই, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হচ্ছে, তিনি ব্যবসা করতেন, তার ব্যবসায়িক পার্টনার পাচার করেছে টাকা, সেজন্য যেন সুষ্ঠু তদন্ত হয় প্রধানমন্ত্রী তাকে সরিয়ে দিয়েছেন। এর আগে একজন শ্রমমন্ত্রী তার স্ত্রীকে আসলে নিয়োগ দিয়েছিলেন, তার জন্য অপসারণ করা হয়েছে। তো সময়টা কি মুখ্য, আমি যেটা প্রশ্ন আপনার কাছে, না আন্তরিকতাটা হচ্ছে আমি মুখ্য? সেইখানেই তো বললাম যে সময়টা মুখ্য না বললেও আবার সময়টা মুখ্য অনেক কিছু। আমার একটা জিনিস হচ্ছে, আমার এই জিনিসটা প্রমাণিত হতে হবে। নেপালে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে, প্রুফ সহকারে কোনো একটা কিছু পাইছে, সাথে সাথে কাউকে না কাউকে ইয়ে করে দেওয়া হয়েছে। এখানেও প্রমাণ করার একটা বিষয় আছে। আমি সবসময় চাইতাম বাংলাদেশে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী আসুক। কেন চাইতাম জানেন? জি, আপনার প্রতিদ্বন্দ্বী যখন শক্ত হবে, আপনার প্রতিদ্বন্দ্বী যখন স্ট্রং হবে, তখন আপনি একটা বিপদ মানে কাজ করার আগে 10 বার ভাববেন যে আমার প্রতিদ্বন্দ্বী আমাকে এখান থেকে ল্যাং মারতেই পারে। জি, সেই জায়গাটা থেকে ধন্যবাদ। আমরা এই প্রশ্নে একটু ফিরে আসি। শক্ত প্রতিদ্বন্দ্বী বলছেন, আসলে একটি গণতন্ত্র যদি সাস্টেনেবল হতে, শক্তিশালী হতে, একটা শক্তিশালী বিরোধী দল দরকার। আপনার কথায়, ওনার কথায় মনে হচ্ছে যেটা এখানে শক্ত বিরোধী দল আমরা পাইনি। আমি একটুখানি বলি, একটুখানি শেষ করি ভাইয়া। শক্ত বিরোধী দল আমরা পাইছি কোথায় পাইছি জানেন? জি, অনলাইনে পাইছি। আমি বিগত এক যুগের বেশি সময় ধরে রাজনীতি করি, এটা আপনার এখানে টিভি স্ক্রিনে রেকর্ড অবস্থায় বলে গেলাম, পারলে তাহলে কি আমরা বিরোধী দল হিসেবে আপনারা কি ভূমিকা নিতে পারছেন না? সীমাবদ্ধতা কোথায়, যেটি উনিও শেষ করে এই কথাটা, জি, দীর্ঘ দুর্দিনে আমি রাজনীতিটা করছি। আমার তখন আতঙ্ক ছিল কেউ আমাকে পুলিশে ধরবে, আমাকে ইয়া করবে, বা ওই ধরনের আতঙ্ক ছিল। তখন আমি অনলাইনে ঢুকলে আতঙ্কে থাকতাম না যে কে আমাকে বাজে কমেন্ট করবে, পার্সোনাল বুলিং, কে আমাকে সাইবার বুলিং করবে। এখন আমাকে সেটার জন্য প্রস্তুত থাকতে হয়, 24 ঘন্টা যে কোনো সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকতে হয়। খায়রুল কবির, আপনি কি ব্যাখ্যা করবেন এটা? করতে পারবেন না, ওনার আতঙ্ক ঠিক আছে, উনি তো বলতেছেন যে বারবার যে উনি আতঙ্কে থাকতেন। আমরা কিন্তু রাজপথে থেকে আমরা জেল জুলুমও খেটেছি ফেসিবাদী আমলে। আমি 6 মাস জেলে ছিলাম। আর আমাদের প্রথম সারি যে নাহিদ ইসলাম বলেন, আক্তার হোসেন বলেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আমাদের যারা আছে এরা প্রত্যেকে জেল রিমান্ড অতিক্রম করেই তারা আজকের এই অবস্থানটাতে এসেছে। বিরোধী দলের প্রসঙ্গ যদি আসি, শক্ত বিরোধী দল পাচ্ছি না আমরা। ভাই আমি একটুখানি যদি ইন্টারাপ্ট না করি তাহলে মনে হচ্ছে না। না, আপনার ইন্টারাপ্ট একটু করতে হবে, কারণ হচ্ছে আপনি বললেন 6 মাস জেল খাটছেন, সেটা এনসিপির পরিচয় অবশ্যই না। না, আমি তো রাজনৈতিক না, এনসিপি তো 5 আগস্টের পরে গিয়ে গঠিত হয়েছে। আমার তো সেইখানেই প্রশ্নটা যে এনসিপির আন্দোলনটাও ছিল কিন্তু 1-1.5 মাসের একটা আন্দোলন। জি, এটা কিন্তু সাধারণ ব্যানারে ছাত্রদের ব্যানারে ছিল। কাহিনী নেই এখানে। ওরা 1 মাস নির্যাতিত হয়েছে বলতে পারে, ওরা কখনো বলতে পারে না আমি 6 মাস ধরে নির্যাতিত হয়েছি। প্রেক্ষাপট আছে, এনসিপি কথা যারা নেতৃত্ব আমি দিয়েছে। এনসিপির কথা বলি নাই ভাইয়া, আমি বলছি যে আপনি যাদের নাম বলছেন তাদের কথা বলছি। তারা কেউ রাজনৈতিক অঙ্গনে কোনো জায়গায় নির্যাতিত হয়েছে রাজনৈতিক কারণে, ওই যে 5ই আগস্টের আগ মুহূর্ত ছাড়া তারা বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, কারণ সারজিদ আলমের বক্তব্য আপনারা মনে হয় এখনো প্রত্যেকটা মানুষ দেখেন। সে শেখ মুজিবুর রহমানকে যেভাবে সংজ্ঞায়িত করছিল, সেই সংজ্ঞায়িত একটা মানুষ
রাজনৈতিক অঙ্গনে কিন্তু নির্যাতিত হয় না। হ্যাঁ, আপনি বলতে পারেন জুলাই অভ্যুত্থানের কথা, জুলাই অভ্যুত্থানে তারা নির্যাতিত হয়েছে, এটা বলতে পারেন, কিন্তু তাদের তারা অবদান ছিল। রাজনৈতিক কারণে বিগত 17 বছরে কখনো নির্যাতিত হয়েছে এটা তারা বলতে পারবে না। এটা বলতে পারবে ছাত্র এক দলের, সার্জিস আলম দিয়ে তো আর জাতীয় এটা ছাত্র নাগরিক দলের একটা পার্টি ছোট্ট গঠিত ছেলে না। বলতে পারবে। এটা আমাদের আমি সম্মানিত ছাত্র- উপস্থাপক সাহেব রাজনৈতিক অঙ্গনে সচেতন, উনি যথেষ্ট পরিমাণে জানেন। এদের প্রত্যেকের একটা আলাদা প্ল্যাটফর্ম ছিল এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে এনসিপি গঠিত হয়েছে। এনসিপি শুধু সার্জিস আলমকে নিয়ে একা গঠিত হয় আমরা নাই। প্রশ্ন উত্তরটি পাইনি, যেটা আসলে ব্যক্তি মাধ্যম বা আমরা যখন কোথাও আলোচনা করি এটা কিন্তু আসছে। আমরা যে ধরনের বিরোধী দল চেয়েছিলাম বা শক্তিশালী বিরোধী দল আমরা সেদিকে পাচ্ছি না এনসিপি বা জামাতকে, এর পিছনে কারণটা কি হতে পারে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। এনসিপির যে 6 জন সংসদ সদস্য সংসদে প্রতিনিধিত্ব করছে, জি, আমি তো বলবো যে 6 জনই 600 জনের মতো বিরোধিতা করছেন। না বিরোধিতার খাতিরে বিরোধিতা সেটা আমরা প্রত্যাশা না। বিগত সংসদগুলো যদি বিরোধী দল যখন সরকার গঠন করার পরে যখন ডিক্লারেশন দিল যে শ্যাডো ক্যাবিনেট তৈরি করবে, শ্যাডো ক্যাবিনেটের মাধ্যমে সরকার যেটা ভুল করবে সেটার বিপরীতে থ্রো করবে তারা, বাট আমরা কিন্তু সেটা দেখছি না। এখন বিরোধীদের খাতিরে বিরোধী করাই যায়, সেটা সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য মানুষের কাছে কতটা আপনি পৌঁছতে পেরেছেন আসলে সেটা হচ্ছে মূল মুখ্য না, বিষয়। আমি মনে করি সেই জায়গাটিতে আপনার ব্যর্থ কিনা। বিগত যে সংসদগুলো ছিল সেই সংসদগুলো তো তথাকথিত সংসদ, বিরোধী গৃহপালিত বিরোধী দল ছিল, পাতানো। আমরা কি আবারও সেই পাতানো বিরোধী দল পেলাম নাকি? সেই জায়গাতে না, এটা তো প্রশ্ন। আপনি মনে হয় আমার প্রশ্নটাকে এখানে প্রশ্নই নিয়েছেন, আমি আসে কিন্তু না তাকে সেটা এরকম। বলি নাই। আপনি দেখেছেন যে আমি কিন্তু এটা বলি নাই যে তারা মানে বিরোধী দল হিসেবে না আমি কিন্তু- বলছি মানুষ বলছে, আমি আপনার কথা বলছি না, মানুষ সেটা বলছে, বলতে পারে। পত্রপত্রিকা মানে আমি আছে, বলি নাই, কারণ প্রত্যাশা আমি- অনুযায়ী আমরা যে বিরোধী দল হওয়ার কথা আমরা প্রত্যাশা সেটা করি, পাইনি। আমি সেটা বলছি, আমি এখনো তাদের উনি থেকে অনলাইনে সেই স্পষ্ট বিরোধিতাকে কথাটা পাইনি। হ্যাঁ। প্রায়োরিটি দিয়েছেন। বিষয়টা জি, জি। এরকম না। আমাদের হাসনাত আব্দুল্লাহ একাই যে সংসদে যে বিরোধিতা করে, সাংবিধানিক উপায়ে যে বিরোধিতা করে, আমি মনে করি বিগত যে সংসদ 55 বছর হয়েছে জি, এরকম বিরোধিতা কোনো সংসদ সদস্যকে আমরা করতে দেখি নাই। এবং 68 জন আমাদের জোট সহযোগী জামাত ইসলামীর 68 জন এমপি সংসদ সদস্য রয়েছেন, আমরা আছি 6 জন। এই 74 জনের যে বিরোধী দলীয় যে ভূমিকা, আমি মনে করি আপনি বিগত আমি যদি আপনাকে একটু আমি আপনাকে বলতেই হবে, আমি যদি আপনাকে বলি এই পর্যন্ত এই এপ্রিল মাসের একটা পরিসংখ্যান আপনাকে দেই, 9 জন খুন হয়েছে, দর্শন হয়েছে 9 জন, চাঁদাবাজি হয়েছে 40টা, সংঘবদ্ধ হামলা হয়েছে 79টা, দখল হয়েছে, মাদক নিয়ে হয়েছে, শিক্ষাঙ্গনে সন্ত্রাস হয়েছে। বিরোধী দল হিসেবে আপনারা কোন ভূমিকাটা নিতে পেরেছেন সঠিকভাবে আপনি যদি একটু আমাদের জানান। আমরা ধর্ষণ নিয়ে নিশ্চয়ই আপনি জানেন যে সংসদে কথাবার্তা হয়েছে, কিন্তু সংসদটা এমনভাবে গঠিত হয়েছে 2/3 ইয়ার ভিত্তিতে আপনার সংসদ গঠিত হয়েছে। এখানে যদি সরকারের সদিচ্ছা না থাকে, আপনি বিরোধিতা কতটুকু করে আপনি সফল বিরোধী দল হতে পারবেন? সরকার আমরা তো দেখছি বিএনপির একজনই ব্যারিস্টার আমদালি গ্রহণ পারতে একজনই তো পুরো সংসদ কাঁপিয়ে দিচ্ছে, একজনই তো বিরোধী দলের সকল প্রশ্ন উত্তর দিচ্ছে। একজন চাইলে 6 জন চাইলে 77 কি পারেন না বিরোধী দলে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলার জন্য? এই জিনিসগুলো অর্থ পাচার হয়েছে, সেগুলো ফেরত আনার জন্য আপনারা কোনো ফর্মুলা বা কোনো দাবি তুলছেন কিনা এই পর্যন্ত আমরা তো শুনিনি। আসলে দাবি তোলা হয়েছে এবং দাবির ভিত্তিতে সরকার কিছু কাজও করেছে ইতিমধ্যে। আপনারা জানেন যে 2000 কত কোটি টাকার একটা কি আমি যেন দেখলাম গত পরশু দিনের নিউজে আমি দেখলাম যে সরকার এটা সক্ষম হয়েছে এবং আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি। আর আপনি আন্দোলন ডক্টর পার্থ ভাইয়ের কথা যেটা বললেন, পার্থ ভাইয়ের যে রাজনৈতিক স্ট্যামিনা ছিল, যে স্ট্র্যাটেজি বিগত দিনে বিরোধী অবস্থায় ছিল, পার্থ ভাই ইদানিং বিতর্কিত হয়ে যাচ্ছেন, সরকারকে যথেষ্ট পরিমাণ তোষামোদি করছেন। তিনি সরকারের সাথে আছেন, তিনি সরকারের সাথেই কথা বলবেন, এটি তো স্বাভাবিক। বৈষম্য বিরোধী আন্দোলন বা বিপ্লব উত্তর দেশে এরকম তোষামোদিকে কোনো জেনারেশনে ভালোভাবে নিচ্ছে না। এই সরকার একটা মানে কি বলে এটা কাগজের সরকারের ভূমিকা, এখানে প্রধানমন্ত্রীর ভূমিকাও পালন করতেছে সালাউদ্দিন সাহেব, আবার পার্থ ভাই সবার বক্তব্য দিয়ে যেতে, এটা তো সরকারের চরিত্র হইতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অনেক প্রত্যাশা, জনাব তারেক রহমানের উপর আমাদের অনেক প্রত্যাশা, দীর্ঘদিন উনি বিলাতে ছিলেন। ধন্যবাদ দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক দেখছিলেন দুর্নীতি সিস্টেম না ব্যক্তির সমস্যা, এই বিষয়ে আমাদের দুজনে যদি কথা বলছেন ফারজানা আক্তার মিতু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, কথা বলছেন শেখ খায়রুল কবির, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল এনসিপি। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, সাথেই থাকুন।
দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম এন্টার টিভির রাজনৈতিক টক শো রাষ্ট্রচিন্তায়। আজকের বিষয় ধরা হচ্ছে দুর্নীতি, সিস্টেম না ব্যক্তি সমস্যা। এই বিষয়ে আমাদের দুজন অতিথি কথা বলছিলেন ফারজানা আক্তার মিতু, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, কথা বলছেন শেখ খায়রুল কবির, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল এনসিপি। আমরা একটু যাই আপনার কাছে। ফারজানা আক্তার মিতু, আপনি ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত আছেন। আমরা যদি একটু বলি, গত 5 তারিখে নিশ্চয়ই আপনি শুনেছেন যে তিতুমির কলেজে একটি হল শাখায় সমস্যা হয়েছিল। সেখানে এটাকে নিয়ে এখন উত্তপ্ত ক্যাম্পাস রাজনীতি। গতকালও মিছিল হয়েছে, মিটিং হয়েছে, হল ছাত্রীরা সেখানে চাচ্ছে যে হল রাজনীতিটা যেন না থাকুক, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রাজনীতি থাকুক, বাট হলে যেন, অর্থাৎ যেখানে থাকে সেখানে যেন রাজনীতিটা না হয়, এটা তারা দাবি তুলছে। আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই দাবিটাকে আপনি সমর্থন করেন কিনা? কারণ তাদের অভিযোগ হচ্ছে হল যদি রাজনীতি করে হলেও সেখানে তাহলে সরকার দলীয় বা যখন যে ক্ষমতা থাকে তারা প্রশ্রয় পাবে, অন্যরা সুযোগ পাবে না। এই দাবিটা তারা নেহাত করতেই পারে। ইতিমধ্যে 3 জনকে আবার বহিষ্কার করেছে। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি হল রাজনীতি আপনি চান কিনা, হল রাজনীতিটা আপনি চাচ্ছেন কিনা, এবং তাদের যে উত্তপ্ত এই রাজনীতিটা এইটার কারণে? অবশ্যই রাজনীতি চাই, জি, কিন্তু আমি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে ট্রেনিং করি বিগত 8-10 বছর আগে থেকে। জি, সেখান থেকে আমার একটা জিনিসই শেখার, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তখনও আমরা একসাথে একই টেবিলে বসে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি আর হচ্ছে যে মিলে প্রোগ্রাম করা হতো। তো তখন থেকেও একটা জিনিস দেখতাম যে আসলে রাজনীতিটা আসলে চর্চার বিষয়। আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে, প্রতিহিংসাটা থাকবে না। আমরা সেই জায়গাটা নিশ্চিত করতে চাইতে পারি। আমি আপনার কাছে একটু ছোট্ট করে এক কথা জানতে চাই। আমি এক কথাই ক্যাম্পাসে আমরা চাইতে পারি নিরাপদ রাজনীতি। আপনি যদি ক্যাম্পাসে রাজনীতি না চান, তাহলে আপনি দেশের তরুণ নেতৃত্ব কিভাবে চাইতে পারেন? হল রাজনীতিটা চান কিনা? আমি সেই কথাটাই বললাম। ক্যাম্পাস রাজনীতি মানে হল রাজনীতি। আপনি যে ক্যাম্পাসে রাজনীতি করবে সেই তো ভাই হলে রাজনীতি করবে না। সবাই যে হলে থাকে তা না, সবাই যে হলে থাকে তা না ভাই। হলে যে থাকে সে ছাত্র না? হ্যাঁ, ছাত্র। আপনি ক্যাম্পাসে যে থাকে সে ছাত্র না? তাহলে অসুবিধাটা কোথায়? আমি যদি আপনাকে স্পেসিফিক বলি, অসুবিধাটা হচ্ছে হল ক্যাম্পাস রাজনীতি যদি করে, তাহলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের আমলে এরকম ঘটনা ঘটেছে, ছাত্রলীগ জোর করে প্রোগ্রামগুলোতে নিতে। আমি আপনাকে এই জায়গায় অনেকেই যেতে চায় না। আমি আপনাকে এই জায়গাটাতেই যাচ্ছি যে আপনি আজ পর্যন্ত 5 তারিখের পরে এই পর্যন্ত একটা অভিযোগ কোথাও পাইছেন যে বিএনপির ছাত্রদলের কোনো ছেলে পেলে কোনো ক্যাম্পাসে কাউকে জোর করে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত করছে? না, এখন তো সেই আন্দোলন সংগ্রাম নেই। এখন তো আন্দোলন সংগ্রাম নেই। এটা যদি না থাকে, এইটাই হচ্ছে আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম। আপনি একটা দেশে গণতান্ত্রিক চর্চা হবে, রাজনীতি হবে, দল থাকবে, বিরোধী দল থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, তখনই আপনি একটা পরিপূর্ণ রাজনীতিবিদ হিসেবে তৈরি হতে পারবেন। একটা ক্যাম্পাস, একটা হল, একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজনীতির আতুরঘর, যেখান থেকে মানুষ রাজনীতি শিখে বের হয়। রাজনীতি শুধু মিছিল দেওয়া, মিটিং করা কিংবা স্লোগান তোলা নয়। রাজনীতি মানে একটা দেশ সম্পর্কে। আমরা একটু ঘুরে আসি শেখ খায়রুল কবির আপনার কাছে, আপনি এটাকে সমর্থন করেন কিনা? হল রাজনীতি অভিযোগ তুলছে, যেটার কারণে যে হল রাজনীতিটা থাকলে মিছিল মিটিংগুলোতে ইচ্ছে না থাকলেও জোর করে নেওয়ার যে প্রবণতা থাকে সাধারণত সরকারি দলে, এই ঘটনার জন্য আপনি হল রাজনীতিটা চান কিনা? এখানে 3টা বিষয়, একটা হচ্ছে রাজনীতি মোটা দাগে যদি বলি, জি, একটা হচ্ছে ছাত্র রাজনীতি, আর একটা হচ্ছে হল রাজনীতি, আর একটা হচ্ছে জোর করে প্রোগ্রামগুলোতে নেওয়া। এখন যে বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক যে কালচার গড়ে উঠেছে দীর্ঘদিন, আমরা যেটা দেখেছি যে হলে যারা থাকে তাদেরকে দেখা গেছে এক ধরনের বাধ্য করা হয় যে মিছিলে যেতে, মিটিং এ যেতে, যার কারণে হল রাজনীতি নিষিদ্ধ বা থাকবে কি থাকবে না এই প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। আমরা কিন্তু বিগত দিনে এটাও দেখেছি যে আওয়ামী লীগের বাইরে কেউ কোনো দল করতো না, কারণ সেটা বলতে সাহস পাইতো না। এখন তো সেটা বলতে সাহস পায়। এখন যে কেউ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়, তাহলে সেই দেশে দাঁড়ায় জোর করে রাজনীতি করতে নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখানে তারুণ্যের বাংলাদেশ, আপু যেটা বললেন যে তরুণ রাজনীতি, আমরা তরুণদের রাজনীতি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে রাজনৈতিক অ্যাক্সেস সবাইকে দিতে হবে। তবে হল রাজনীতিতে যে ব্যাড প্র্যাকটিস বা ম্যাল প্র্যাকটিস যাই বলেন, বিগত দিনে আমরা যেটা দেখেছিলাম যে হলে আপনার গণরুম, হলে ছাত্র রাজনীতি করতে বাধ্য করা, বা যে তকমাগুলা ছিল দাঁড়িয়ে রাখলে সে শিবির তকমা দেওয়া, ট্যাগিং করা, বুলিং করা, এইগুলা যতদিন নিয়ন্ত্রণ করা না যাবে, কন্ট্রোল করা না যাবে, ততদিন এই বিতর্কটা থেকেই যাবে আর কি। ভাই, আপনার কি মনে হয় না এটা নিয়ন্ত্রিত হয়েছে? আমি আপনাকে প্রশ্ন করলাম। না, এখন তো প্র্যাকটিস ওইভাবে নেই, যেহেতু এখন আন্দোলন সংগ্রাম বা কর্মসূচি নেই। আপনার এনসিপি করতে যাওয়া কোনো ছেলেকে বাধা দেওয়া হয়েছে? না, এটা তো হল রাজনীতি না।
এটা ইউনিভার্সিটিতে এখন রাজনৈতিক কালচার চলতেছে। আমি আপনাকে ওইটাই বুঝাইতে কিন্তু চাচ্ছি, হল আপনারা রাজনীতিটা আসছেন তো আপনারা ছাত্রদল বানাবেন, মানে আপনাদের একটা ছাত্র সংগঠন থাকবে, আপনাদের একটা মূল সংগঠন থাকবে, আপনাদের একটা যুব সংগঠন থাকবে, আপনারা নতুন আসছেন, এর বিভক্তটা আপনাদের এখনো হয় নাই, কিন্তু হবে তো। না, আমি রাজনৈতিক অ্যাক্সেসের বিষয়টাতে আমি একমত যে রাজনৈতিক সেটাই অ্যাক্সেস বা ছাত্রছাত্রীদের রাজনৈতিক সুযোগ আমরা দিতে হবে। একটু প্রসঙ্গে কিন্তু যদি হল একটু অন্যদিকে রাজনীতিতে যাই, এটা- সম্প্রতি প্রথম আলোর একটা প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর রয়েছে, সেখানে মিরপুরে 150টির বেশি স্পটে চলছে চাঁদাবাজ, তালিকার বেশিরভাগই জড়িত বিএনপির রাজনীতির সাথে। আমি আপনার কাছেই প্রশ্নটি আসতে চাই, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা কি সেই পুরনো ধাঁচে কি আবার যেতে যাচ্ছি এটা মনে হচ্ছে? কারণ 5ই আগস্টের পর একটা গণ অভ্যুত্থানের পরে মানুষ যে স্বপ্ন দেখেছিল, যদি বলেন আমি এটার উত্তরে এটাই বলবো। জি, আপনি এটাকে কিভাবে? জি, আমি আপনাকে একদম সর্বপ্রথম বলছি যে দুর্নীতি হবে না বা দুর্নীতি কেউ করতে চাইবে না, এটা আমি মানি না। আমি বিশ্বাস করি আমরা মানুষ, আমরা প্রতিটা জায়গায়, আমি চিন্তা করবো আমি এই জায়গায় গেছি, আমি এই জায়গায় লাইনে দাঁড়াবো না, আমার এখানে একটা মামু খালু আছে, আমি একটুখানি ক্ষমতা দেখাইয়া লাইনে না দাঁড়াইয়া কাজটা করে যেতে পারলে হয়। এই চিন্তাধারা দেখে যতদিন না বেরোতে পারবো ততদিন আমরা ওই জায়গাগুলো থেকে বেরোতে পারবো না। কিন্তু এইখানে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আপনি যেটা বলছেন চাঁদাবাজির বিষয়, আসলে চাঁদাবাজি কি প্রতিরোধ করা হচ্ছে না হচ্ছে না সেটা হচ্ছে কিনা সেটা আপনি বলুন। আমরা তো দেখছি আপনি গণমাধ্যমে- সম্প্রতি আপনি চাঁদাবাজি, গণমাধ্যমে আমরা আপনি আপনার গণমাধ্যমে গুলিস্তানের যদি দেখেন, আরেকটি এখন তথ্য পর্যন্ত আপনাকে যতগুলো বলি, প্রমাণ এখন পর্যন্ত পাওয়া গেছে, যতগুলো প্রমাণ বিএনপির কাছে পৌঁছানো হয়েছে, সেটা যেই দল থেকেই পৌঁছানো হোক, প্রমাণ পাওয়ার সাথে সাথে এটার জন্য বিএনপি অ্যাকশন নিয়েছে। কখনোই কোনো তারেক রহমান একটা কথা বলছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে একজন ব্যক্তির পরিচয়ে সে কি অন্যায় করেছে সেটা দিয়ে করা হবে, সে কোন দল করে সেটা দিয়ে না। আমি শুধু এই বাংলাদেশটাই দেখতে চাই, আমি সেটাই চাই, সেটাই হবে। মানে দলের ব্যানারই কিন্তু এই কাজগুলো হচ্ছে। আচ্ছা, কিশোর গ্যাং বলেন, ইতিমধ্যে আপনি মোহাম্মদপুরে দেখেছেন এক তাণ্ডব নীলা, আপনি এই কিশোর গ্যাংয়ের এই কিশোর গ্যাং কাদের মাধ্যমে পরিচালিত হয়? সেই এলাকার প্রভাবশালী আপনার রাজনীতি ব্যক্তিদের মাধ্যমে। তাহলে প্রভাবশালী কারা থাকে? সাধারণত যখন সরকারি দলে থাকে, অর্থাৎ প্রত্যেকের সদিচ্ছা না থাকলে কিন্তু এইগুলো হয়নি। তাই এটার আমরা ব্যত্যয় কিভাবে ঘটাবো? এখান থেকে মুক্তির উপায় কি আসলে? অবশ্যই এটাতে রাষ্ট্রের অনেকটা ভূমিকা রাখতে হবে। জি, যখন আমার দেশের আইন আছে, সেই আইনের প্রয়োগটা যখন সঠিকভাবে হবে বা হচ্ছে, এখন আইনের মধ্যে দিয়ে কিন্তু আপনি দেখছেন 3 মাস 6 মাস পরে কিন্তু আবার বেরিয়ে আসছে, আবার একই কাজ করছে, পুনরাবৃত্তি করছে। আগে আসেন, সেটা হচ্ছে যখন আইনের সঠিক একটা, আমি আজ থেকে 2-3 বছর আগের একটা ইয়াতে বলছিলাম, সাক্ষাৎকারে বলছিলাম পার্টি অফিসের সামনে, যে আমি একটা অনলাইনে ওই মুহূর্তে, তখন কিন্তু পুলিশ কিছু হইলে মানুষ গালাগালি করতো, হাসাহাসি করতো, পুলিশ অ্যাক্সিডেন্ট করলে মানুষ হাসতো, ওই টাইমের কথা। তো তেসালাম তখন বলছিলাম যে একটা পুলিশ যে কমেন্ট করছিল যে পুলিশ যদি মানে হাল ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের অবস্থান একদিনে শ্মশান হয়ে যাবে। ঠিক তেমনি একটা রাষ্ট্রযন্ত্রের একমাত্র পুলিশ বলতে গেলে, শুধু পুলিশও যদি চায় যে বাংলাদেশকে পরিবর্তন করবে, সেটা সম্ভব। কিন্তু এই জায়গাটা থেকে শুধুমাত্র তারেক রহমান চাইলে হবে না, আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর, প্রত্যেকটা নেতৃত্বের চাইতে হবে। এখানে যারা দীর্ঘদিন রাজনীতিটা করছে, আমার মনে হয় তাদের প্রত্যেকেরই সেই সদিচ্ছাটা আছে। আমি যাদের সাথে এখন পর্যন্ত কথা বলছি, যাদের সাথে মিশছি, আমি আমার জায়গা থেকে বলি, আমি কিন্তু সত্যিই 5 তারিখের পরে এখন পর্যন্ত আমার নিজের যে বিজনেসগুলো ছিল, আমি অনলাইন বিজনেস করতাম বা সবগুলোতে লস টস খেয়ে মোটামুটি এখন একদম হয়ে বসে আছি। তো এই জায়গাগুলো থেকে আমি কিন্তু কোনো দুর্নীতি করতে কোথাও এখনো যাই নাই। এরকম জায়গাগুলোতে খুঁজে আসলে বিষয়টা যখন প্রমাণিত হয়, তখন কিন্তু এটার করা হয়। এটা যদি একদম টপ লেভেলেরও কেউ করে থাকে, তাকেও পানিশমেন্ট দেওয়া হয়। এখন আমার দলের মধ্যে ঘাটতি মেরে থাকা যে শেয়াল শকুনগুলো, তাদেরকে নির্মূল করার জন্য একটা সময় লাগবে, কারণ এটা বিশাল দল। আপনি একদিনে কেউ স্বৈরাচার হয় না। ভাইয়ের যে কথাটা বলছে যে একটা দল কিন্তু স্বৈরাচার হওয়ার জন্য ব্যাপক একটা টাইম লাগে, ঠিক তেমনি একদিনে কোনো মানুষ স্বৈরাচারী সিস্টেমকে নির্মূল করতে পারে না। আপনি যারা বিগত দিনে এই দেশের মাটিতে রাস্তার পাশে বসে যে কাজগুলো করতো, কিশোর গ্যাং ট্যাং হাবিজাবি, এগুলো কোনো রাজনৈতিক পরিচয় নেই ভাই। এগুলো যারা করতো, নেশা টেশা করতো, ডেন্ডি খাইতো, রাস্তার পাশে পড়ে থাকতো, এইসব পোলাপান যেগুলো যারা করতো, তারা কিন্তু এখনো বাংলাদেশে আছে। তারা বাংলাদেশ ছেড়ে কোথাও যায় নাই। নির্মূল করার জন্য আমি যদি আপনাকে একটু বলি, স্বচ্ছ প্রশাসন এবং জবাবদিহিতামূলক প্রশাসন, দুটো শব্দ। অর্থাৎ আপনি যদি এই দুর্নীতিটাকে রোধ করতে চান, আপনাকে একটা স্বচ্ছ প্রশাসন দরকার, কঠোর আইন দরকার, জবাবদিহিতা দরকার, 3টা জিনিস দরকার। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যদি আমি রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয় সেই প্রতিষ্ঠানগুলোতে, সে কি 3টি জিনিস আপনার তার কাছ থেকে প্রত্যাশা করতে পারবো বা পারেন?
রাজনৈতিকভাবে নিশ্চয়ই আপনি বলছেন রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া, যেমন আমরা দুদকে যখন নিয়োগ দিই আমরা দেখি সে কোন মতাদর্শের, আমরা যখন এখন আমি- বিচারপতি নিয়োগ দিই এখন কোন যদি আমি মতাদর্শের, বলি, তো সেটা যদি হয় তার থেকে কি 17 বছরে যারা চাকরি করতো জি বিভিন্ন সেক্টরে, সেখানে প্রতিটা সেক্টরে যখন দুর্নীতিটা হইতো, জি। সেই যে মানুষগুলো তারা কি এখন চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে বাংলাদেশ ছেড়ে? প্রতিটা সেক্টরে কিন্তু সেই মানুষগুলো আছে। জি ঠিক আমাদের মেন্টালিটি, এই সিস্টেমটা আসলেই ভাইয়া পরিবর্তন করতে একটা সময়ের প্রয়োজন, কারণ একটা সিস্টেম 17 না তার আগেও ছিল কিছু, তারপরে আরো হয়েছে, তারপর মাঝখানে হয়েছে, সব কামলি কিছু না কিছু হয়েছে। কিন্তু আমরা তারেক রহমানের মাঝে যে পরিবর্তনের ছোঁয়াটা দেখতে পাই, আমি আমার নিজের চোখে দেখা বহুত এমপি মন্ত্রীর চোখে জি তাদের পদ হারানোর ভয় দেখছি আমি, জি পা পড়ার ভয় দেখছি আমি তাদের চোখের মধ্যে। তারা কোনো কথা বলার আগে চিন্তা করে কখন ডিজিএফআই রিপোর্ট তারেক রহমানের হাতে গিয়ে পৌঁছাবে। তারেক রহমান সেই জায়গাটা তাদের জন্য ক্রিয়েট করছে। আপনি একটা মাসে একটা মানুষের কাছ থেকে কি আশা? ধন্যবাদ। আমরা একটু নৈতিক শিক্ষা, যেটি একটা শব্দ চমৎকার বলেছেন যে নৈতিক শিক্ষা, আমাদের এই নৈতিক শিক্ষা দুর্নীতি প্রতিরোধে কি ভূমিকা রাখতে পারে কিনা, আমরা সেই নৈতিক শিক্ষাটা সাধারণত কোথায় থেকে আসবে যদি জানেন আপনার, আমার সময় বিশেষ করে আমরা দেখেছি সকালবেলা যখন মক্তবে যেতাম সেই অপরচুনিটিটা ছিল, 10টার আগে কোনো স্কুল শুরু হতো না, এই 10টা পর্যন্ত যার যার ধর্ম অনুযায়ী ধর্মশালায় যেত, মক্তবের শিক্ষাটা ছিল আমাদের সময়। সেই নৈতিক শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, নৈতিক অবক্ষয়ের কারণে আজকের সমাজ এখানে গেছে। এখন সেই সুযোগটা কিন্তু নেই, কারণ সকাল 7টা বাজে আমার সন্তানকে স্কুলে দিতে হয়। তার মানে যে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষার জায়গাটা সংকুলিত হয়ে গেছে। আপনি কি মনে করছেন এই নৈতিক শিক্ষাটা অনেকাংশে দায়ী মনে করছেন আজকের এই দুর্নীতি যে একেবারে মহামারী আকারে ধারণ করছে? আচ্ছা, এখানে এই বিষয়ে আপনার আপনি একটা শিশুর কথা বললেন, শিশু সকালে উঠে মক্তবে যায়। দেখেন, একটা মানুষ কিন্তু জন্মের পরেই দুর্নীতিগ্রস্ত হয়ে বড় হয়ে ওঠে না। আপনি এখানে মক্তব বলেন আর স্কুল বলেন, সবার উদ্দেশ্য কিন্তু একটাই, তাকে আদর্শিক শিক্ষা দেওয়া, নৈতিক শিক্ষা, আদর্শিক শিক্ষা দেওয়া। স্কুলের উদ্দেশ্য তো অনৈতিক বানানো না। না, স্কুলে তো আর সেভাবে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষাটাকে নৈতিক শিক্ষা বলছে। আপনি সন্তানের প্রতি পিতার কর্তব্য, মাতার কর্তব্য, বড়দের কর্তব্য, আপনি রাস্তায় দেখলে সালাম দিতে হবে, আপনি দুর্নীতি করা যাবে না, এই জিনিসগুলো স্কুলে খুব বেশি শেখায় না। বড় ধর্ম আছে, হ্যাঁ, স্কুলেও আপনার ইসলাম শিক্ষা বলতে একটা বিষয় রয়েছে, সাবজেক্ট আছে, যে বিষয়টাতে ম্যাক্সিমামটাই নৈতিক এবং আদর্শিক বিষয় আছে। এখন কথা হলো যে একটা শিশু তো আর দুর্নীতিগ্রস্ত হয়ে বড় হয় না বা জন্মগ্রহণ করে না। আমাদের পারিপার্শ্বিক অবস্থাটাই কিন্তু একজন মানুষকে, আপনাকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। আপনি আপুকে প্রশ্ন করেছেন রাজনৈতিক নিয়োগ, রাজনৈতিক পদ পদবিধান, এগুলো সকল কিছু যখন আপনার একটা নৈতিকতার মধ্যে আসবে, তখন দুর্নীতি আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরে যাবে। কিন্তু আপনার রাজনৈতিক নিয়োগ বলেন, আমাদের যে প্রশাসনিক কাঠামো বলেন, আমলাতান্ত্রিক কাঠামো, সকল কিছুতে ফাঁকফোকর রয়েছে, দলীয়করণ রয়েছে, যার কারণে দুর্নীতি আজকে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। 5ই আগস্টের মানে গণঅভ্যুত্থানের প্রত্যাশাটা ছিল তো এখানে ব্যত্যয় ঘটবে, সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়বে। পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা সেখানে সেদিকে আগাচ্ছি কিনা, বা আমরা সেই প্রত্যাশিত পরে যে সরকার গঠিত হয়েছে, জি, সেই সরকার নিয়েও তো নানা ধরনের প্রশ্ন আছে। যেমন ছাত্রদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যে আসলে কোন প্রক্রিয়ায় সরকার হলো, কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ রয়ে গেল, শাহাবুদ্দিন আহমেদের কাছে যে ব্যক্তি শপথ নিলেন আমাদের সেই নাহিদ ইসলাম, আবার সেই ব্যক্তিকেই সংসদে দাঁড়িয়ে বিরোধিতা করলেন। আবার এইটার সালাউদ্দিন সাহেব প্রশ্ন করলেন যে নাহিদ ইসলাম শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, আবার তার এখানে নাহিদ ইসলাম সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যাটা আমার কাছে পছন্দ হয়েছে, যে প্রেক্ষাপট বা পরিস্থিতি বলতে একটা বিষয় আছে। 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতি দেশে ছিল, দেশে 3 দিন আপনার সরকার ছিল না, 3 দিন সরকারবিহীন একটা দেশ চলছে। সেই প্রেক্ষাপটের সাথে আপনি যদি 1.5 বছরের পরের বাংলাদেশকে চিন্তা করেন বা মিলিয়ে ফেলেন, গুলিয়ে ফেলেন, এটা মনে করি বোধ করি ঠিক হবে না। আচ্ছা, আমি যদি এখানে এখন নৈতিক শিক্ষার বিষয়টা যেটা বলছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং পারিপার্শ্বিকতা যদি সাপোর্ট করে, তাহলে নৈতিক শিক্ষার মাধ্যমে আমরা দুর্নীতি অনেকটা কমিয়ে আনতে পারি। জি, আপনি আচ্ছা, আমি যেটা ইন্টারাপ্ট করতে চাইছিলাম সেটা পয়েন্টটা হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়টা কথা বলতে চাইছি। আমি যদি বলি যে আপনি
ওই 3 দিনের বিষয়টা বাদ দিলাম, আমি ওই 3 দিনে শপথ গ্রহণ করলাম। তারপরে 1.5 বছর পর্যন্ত তারা স্টে করছে। তখন তারা শাহাবুদ্দিন চুব্বুকে কেন সরাতে পারেননি প্রশ্ন তারা দাঁড়ায়। কেন সরাইয়া তখন ওইখানে অন্য একজনকে বসায় না, যখন অন্য একজন আইসা বিএনপি কে শপথ পড়াইতো। বিএনপি সেই না, সময় বিএনপি বাধা দিয়েছিল, তার কাকে? জন্য হয়নি। শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর জন্য বিএনপি বাধা দিয়েছিল। বিএনপি বাধা দিছিল, বিএনপি বাধা দিয়েছিল, এটা আমার জানা নেই। অ্যাবসলিউটলি বিএনপি বাধা দিয়েছে। সেই সময় সেই পথে বিএনপি বাধা দিয়েছিল, তার জন্য অনেক চেষ্টা করে পারে না। পরবর্তী- না, প্রশ্ন পরবর্তী- হচ্ছে বাধা দিবেই, বাট সেই সময় সরকার আচ্ছা, এনসিপির মানে নেতৃবৃন্দই তখন বলা যায় সরকারের সরকারে চালাতো, ছিল সরকারে NCP, ছিল। প্লাস আরো একটু বলি, এরপরে যখন আমরা সংসদ দেখলাম, জি। পরেও তো তারা সংসদে তার মাধ্যমেই সংসদে শপথ গ্রহণ করছে। না, তারা সেই রাষ্ট্রপতির মাধ্যমে শপথ গ্রহণ করে নাই। শপথ পড়েছিলেন কি নির্বাচন কমিশনার, রাষ্ট্রপতির মাধ্যমে ওনারা রাজি হয়নি। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণকেও তারা রাষ্ট্রপতি তারা ওইদিন, ওয়াকআউট করেছে, ওয়াকআউট করেছে। দেখছি। জি, তা আমরা আগামী দিনে আপনার 10 সেকেন্ডে যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের প্রত্যাশার কথা, বা এই সরকারের কাছে আমরা কি প্রত্যাশা রাখতে পারি। দুর্নীতিটা যেন অন্তত অনেকাংশে, একদিনে সব সম্ভব নয়, নিশ্চয়ই অনেকাংশে যেন আমরা প্রত্যাশা করতে পারি। কারণ তারেক রহমানের সরকার একটা ভিন্ন ধর্মী, কারণ আজকে এমন একটা সরকার যেটা হচ্ছে পৃথিবীতে বিরল ঘটনা, একটি ঘটনা নেই। আমি যেটুকু স্টাডি করেছি যে এমন আছে যে বাবা প্রেসিডেন্ট ছিলেন, ছেলেও প্রেসিডেন্ট হয়েছেন, বাবা প্রধানমন্ত্রী ছিলেন, ছেলেও হয়েছেন, বাট বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, আজকে সন্তান প্রধানমন্ত্রী, একটিও ঘটনা নেই। সেই জায়গায় আমাদের প্রত্যাশাটা অনেক। শতকত 54 বছরের ঘূর্ণিধর সমাজের আমরা অনেক প্রত্যাশাটা বেড়ে গিয়েছে 5ই আগস্ট বা গণঅভ্যুত্থানের পরে। সেই প্রত্যাশা থেকে আমরা সরকারের কাছে সেই প্রত্যাশা পূরণে কি আশ্বস্ত করতে পারেন আমাদের জন্য? একটা ভালো কথা বলছেন, সেই জায়গা থেকেই বলি। আমি যখন খুব ছোট, আমার নানু আমাকে গল্প শোনাইতো মুক্তিযুদ্ধের। আমার নানু আমাকে গল্প শোনাইছো মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশের কিছু কাহিনী। আমি কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি লেখাপড়া খুব বেশি পছন্দ করি না, বা খুব বেশি বই ঘাটি না, বই নিয়ে লেখাপড়া খুব কম হয় আমার। আমি ওই গল্পগুলো নানুর মুখে শুনতাম। তো আমার নানু জিয়াউর রহমানের সাথে খাল খনন করছে, এই গল্পগুলো যখন আমাকে বলতো, তখন আমি ছোট্ট মানুষটা ভাবতাম যে এত ভালো কিভাবে একটা মানুষ হতে পারে, মানে এতটুকু। তো সেই জায়গা থেকে এখন আমি দেখি তারেক রহমানের মধ্যে সেই ছায়াটা আমি খুঁজে পাই, যে ছায়াটা খুঁজে পাওয়ার জন্য দীর্ঘ এই সংগ্রাম আমার ছিল। আমি এখনো বিশ্বাস করি আর বিশ্বাস করতে চাই, আমার এই 17 বছরের আন্দোলন, সংগ্রাম কিংবা ত্যাগ, যেটাই বলেন না কেন আপনি, এই দেশের জন্য ছিল। আমি আমার নেতা দেশনায়ক তারেক রহমানের কাছ থেকে সেটা পাবো, সেই প্রত্যাশাটা আমি এখনো বুকে গভীরভাবে ধারণ করি। কারণ তার চলার শুরুটা কিন্তু প্রমাণ করে দিয়েছে সে সেটা করবে কি করবে না। এবার আমি আপনার ওই যে আগের প্রশ্নটা একটু কথা বলতে চাচ্ছি, শিক্ষার বিষয়টা নিয়ে যে কথা বললেন ভাইয়ের সাথে, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম, ভাইয়ের বক্তব্যের ব্যাপারটা আপনি যেটা বললেন, তখন কিন্তু আরও কিছু বিষয় ছিল। একটা ছেলে মেয়ে রাস্তা থেকে হাঁটলে তাকে এলাকার একজন মুরব্বীরা ডাক নিতে পারতো, কথা বলতে পারতো। যে কোনো একজন মুরব্বী দেখলে আমরা মাথা নোয়াইয়ে হাঁটতাম। কোনোটা অন্যায় করতে গেলেও চুপচাপ, মানে অন্যায় কিশোর বয়সে পোলাপান ছোটখাটো টুকটাক করার ক্রিয়া থাকবে, এটাই কিশোর বয়সের নিয়ম। কিন্তু সেই সময়টাতে এটা মান্যতার বিষয় ছিল। আমি এখনো সেই বিষয়টাকে বিশ্বাস করি। আমি কিছুদিন আগে দেখলাম যে একটা বাচ্চারে বেত দিয়ে মারতেছে, দেখা এটা নিয়ে খুব বেশি তোলপাল হয়ে যাচ্ছে অনলাইন জগতে। আরে ভাই, অনলাইনে যে তোলপালটা যারা করতেছে তারা তো আমাদের বয়সী, তারা কি বেতের মায়ের খেয়ে ওখানে আসে নাই? একটা প্রাইমারি স্কুলে পড়া ছেলে কি বাংলাদেশের উচ্চ পর্যায়ে চাকরি করে নাই? দেশ চালায় নাই, করছে। তারা মেধাবী হয় নাই, তারা বিসিএস ক্যাডার হয় নাই, হইছে। তারা কি পিটান খেয়ে আসে নাই প্রাইমারিতে? ভাই, এই পিটানটা যতদিনে, মানে ওই যে আমরা যতদিন ওই প্যাটার্ন থেকে বেরোইতে না পারবো, আমার সন্তানকে কেন মারা হবে, কেন একটা বাড়ি মারা হবে, কেন আমার সন্তানকে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চাচা কেন ডাক দিবে, ঠিক আছে, বড় চাচা কেন ডাক দিবে, বা চাচতো ভাই কেন ডাক দিবে, এই সংস্কৃতি থেকে যতদিন আমরা বেরোইতে না পারবো, ততদিন আমাদের এই সংস্কৃতি পরিবর্তন হবে না, হবে না, হবে না। এতে সরকার না, একটা দেশের যা পরিবর্তন হোক না কেন, এইটা পরিবর্তিত হবে না, হবে না, হবে না। ধন্যবাদ। সরকারি দলের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা, আপনারা কিছু বলতে চান কিনা? না, প্রত্যাশা তো একটাই, যে দুর্নীতি নির্মূলে সরকারকে প্রথমত এগিয়ে আসতে হবে। শুধু সরকার না, ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষ যখন দুর্নীতিকে ঘৃণা করবে, সদ ইচ্ছা থাকবে, তখন এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ধন্যবাদ। সিস্টেম কখনো দুর্নীতি করে না, দুর্নীতি করে হচ্ছে মানুষ। তাই পরিবর্তন শুধু ব্যক্তি থেকেই না, সিস্টেমেরও পরিবর্তন বা ব্যক্তির পরিবর্তন দরকার। দুর্নীতি শুধু অর্থনৈতিক চুরি নয়, একটা মানুষের অধিকার এবং স্বপ্ন এবং ভবিষ্যৎ
সব কিছু চুরি করে। সুতরাং আমরা চাই আগামী দিনে আগামীর ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হোক, সেই প্রত্যাশায় আসলে দর্শক আমরা কথা বলছিলাম দুর্নীতি সিস্টেম না ব্যক্তির সমস্যা। দুজন অতিথি অত্যন্ত প্রাজ্ঞতার সহিত কথা বললেন। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই ফারজানা আক্তার মিতু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল। ধন্যবাদ জানাই শেখ খায়রুল কবির, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল এনসিপি। দর্শক আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।